This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটার পর একটা ঘটনায় শহরে একটার পর একটা ঘটনা এবং যে ঘটনা বারবার এ শহরের এ রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। মুকুন্দপুরের ঘটনা, নতুন মোড়, ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্যকর মোড় বলা যেতে পারে। শেয়ারে ভরাডুবি, টাকা তুলতে ডাকাতির ছক। পুলিশ সূত্রে আমরা এই খবর পাচ্ছি, শেয়ারে ভরাডুবি ডাকাতি, কারণ শেয়ারে ভরাডুবি টাকা তুলতে ডাকাতির ছক। ধৃত দুই অভিযুক্ত দীপঙ্কর এবং সাগরকে জেরা করেছে পুলিশ। দীপঙ্কর জানা যাচ্ছে ত্রিপুরার বাসিন্দা, সাগর মহারাষ্ট্রের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর আমরা পাচ্ছি, করজোয়ার পর মুকুন্দপুর মাঝের দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার হবে, কিন্তু 48 ঘন্টা কাটতে না কাটতেই খাস কলকাতায় আবারও প্রকাশ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য। 500 মিটার দূরে থানা, কিন্তু দুষ্কৃতীদের কোনো ভয় ডর নেই। প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব চলছে। মুকুন্দপুরে ক্রেতা সেজে সোনার দোকানে লুট করার চেষ্টা, বাধা দিতে গেলে মালিককে অস্ত্রের কোপ, ধারালো অস্ত্রের কোপ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি সাগর এবং দীপঙ্কর পাল। এদের দুজনকে আটক করেছে পুলিশ। সরেজমিনে ঘটনাস্থলে গিয়েছেন ডিসি ইস্ট। আর এখানেই প্রশ্ন উঠছে, কোথায় আইন শৃঙ্খলা? গলাতেই দেয়। এবার ওই সময় চিৎকার করে সঞ্জয় দা, এবং ও ছুরি চালানো অবস্থায় চিৎকার করে, ধরে রাখে ওকে। ওই মুহূর্তে আমাদের এই কাকিমারা আশেপাশে আছে এবং আমার দাদারা, পাড়া দাদারা সবাই থাকে, সবাই মিলে ঝাঁপিয়েছে, ধরে ফেলে, দুজনকে ধরে ফেলে এবং পরবর্তীতে সঙ্গে সঙ্গে পুলিশ চলে আসে। পুলিশকে ইনফর্ম করা, পুলিশ আসে এবং পুলিশ তাদেরকে নিয়ে যায়। কজনকে? দুজনকে দুজনকে ধরে নিয়ে যায়। এরা কি পরিচিত কেউ, চেনে না? বাইরে থেকে এরকম কোনোদিন ঘটেনি, এরকম ঘটে না। শান্তিপূর্ণ যাত্রা, রাত্রির 12টা 1টা অব্দি আমরা, সকাল 11:30 আমরা বার ছুটির দিন, আমরা তো রাত্রির বেলা 12টা 1টার সময় যাই। এখানে কোনো ব্যাপার না, আমরা কোনোদিন ঘটে না এরকম ঘটনা আমাদের এখানে। আমাদের মুকুন্দপুরে এই ঘটনার এই প্রথম হলো, একেবারে সকালবেলা এই প্রথম ঘটনা, এরকম ঘটনা ঘটে না আমাদের শান্তিপূর্ণ এলাকা। সবথেকে বড় কথা দাদা, আমাদের অঞ্চলে আপনি সারা রাত ধরে লোক যাতায়াত করে, কখনো কোনো রকম কিছু হয়। জনবহুল এলাকা, বাজার এলাকা, আসলে বেশ কিছু হাসপাতাল, সে তো অনেক দূরে আছে, এটা অনেকটা মোড়ের মাথা, বাজার থেকে অনেকটা দূরে। এইখানে এর প্রথম ঘটনা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে এবং এই দুজন অভিযুক্ত একজন মহারাষ্ট্র, একজন ত্রিপুরার বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে। দীপঙ্কর পাল এবং সাগর আজ মুকুন্দপুরে সোনার দোকানের লুটের চেষ্টা এবং বাধা দিতে গেলে সোনার দোকানের মালিককে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের। সুপ্রিয় আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছে। সুপ্রিয়, আমি জানতে চাইবো যে এই ঘটনাটি যেখানে ঘটেছে এক্স্যাক্টলি সেই লোকেশন থেকে খুব বেশি হলে 5 কিলোমিটার দূরত্ব হবে কসবা। শহর কলকাতার এমন একটা চত্বরে বারবার এই ধরনের ঘটনা, তার মানে দুষ্কৃতীরা সেখানে ঘাঁটি গেড়ে আছে, পুলিশের কোনো খোঁজ খবর নেই। কোথায় তলিয়ে গিয়েছে, কোন পর্যায়ে এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি? এই ঘটনার পর আর কি আপডেট এখনো পর্যন্ত পাচ্ছ সুপ্রিয়? শুভজিৎ, দেখো, কসবার ঘটনা এবং তার পরবর্তীতে একেবারে দিনে দুপুরে ক্রেতা সেজে সোনার দোকানে ঢুকে লুটপাট চালানো এবং চেষ্টা, এবং সেই চেষ্টায় বাধা পেয়ে স্বর্ণ ব্যবসায়ীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপানোর যে ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই আমরা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, একেবারে আমার ক্যামেরা পার্সন সুদেব দেখাচ্ছে, এটাই হচ্ছে মুকুন্দপুর বাজার এলাকা, পূর্ব যাদবপুর থানা এলাকার এই গীতাঞ্জলি জুয়েলার্স। এবং এই সোনার দোকানেই কিন্তু সকাল 11:30 নাগাদ স্কুটার নিয়ে এসে বাইরে দাঁড় করিয়ে স্কুটার দুজন দুষ্কৃতী তারা ভেতরে ঢোকে এবং নিজেদেরকে ক্রেতা হিসাবে পরিচয় দেয় এবং ভেতরে ঢুকে তারা লুটপাট চালানোর চেষ্টা করে, এমনটাই কিন্তু এখনও পর্যন্ত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এবং সেই চেষ্টাতে যখন স্বর্ণ ব্যবসায়ী সঞ্জয় সরকার, যিনি দোকানের মালিক, তিনি বাধা দেন, সেই সময় এই দুষ্কৃতীরা তাদের সঙ্গে থাকা যে ধারালো অস্ত্র বের করে ব্যবসায়ীর গলায় কোপ দেয় এবং সেই রক্তাক্ত অবস্থাতেই যখন ব্যবসায়ী চিৎকার চেঁচামেচি করতে থাকে, একেবারে জনবহুল এলাকা, সকাল 11:30 রবিবার ছুটির দিন হওয়ায় বাজার এলাকাতে বহু মানুষের সমাগম বা উপস্থিতি ছিল এবং চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় ব্যবসায়ী বা প্রতিবেশীরা তারা ছুটে আসেন এবং দুই দুষ্কৃতীকেই কিন্তু হাতে নাতে পাকড়াও করেন এবং একজনকে কিন্তু বেধড়ক মারধর করা হয়। এবং যেটা এখনও পর্যন্ত আমরা জানতে পারছি, এই যে দুই দুষ্কৃতী, তাদের মধ্যে একজনের নাম দীপঙ্কর পাল এবং অপরজন সাগর। এবং এই দীপঙ্কর পাল সম্পর্কে আরও যেটা আমরা পুলিশ সূত্রে
জানতে পারছি সে বাইপাস লাগোয়া একটি হাসপাতালে কর্মী হিসেবে কাজ করেন। তবে এদের দুজনকে ইতিমধ্যেই পূর্ব যাদবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুলিশ এদেরকে আটক করেছে, একজনকে জিজ্ঞাসাবাদ করছে এবং আরেকজনকে ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে আহত ব্যবসায়ী তাকেও কিন্তু বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখানে যেটা প্রশ্ন উঠছে যে শুধুমাত্র এই যে ক্রেতা সেজে এসে লুটপাট চালানোর যে চেষ্টার যে ঘটনা, শুধু সেটাই কি মূল বিষয়, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, পুরনো কোনো শত্রুতা বা ব্যবসায়িক মূল বিষয় কি এ প্রশ্ন যেরকম তুমি বললে আমাদের প্রত্যেকে এবং দর্শকদের মনেও এই প্রশ্ন যে কি কারণে তারা এই ডাকাতি করে। যদিও ডাকাতির কারণ লুটপাট, টাকা ইত্যাদি আমরা জানি, এক্ষেত্রে একটা চাঞ্চল্যকর মোড় আছে। এই যে সাগর এবং দীপঙ্কর পাল, এরা মহারাষ্ট্র এবং ত্রিপুরার বাসিন্দা, এরা শেয়ারে ভরাডুবি সেই টাকা তুলে কিভাবে সেটাকে সামাল দেবেন, রাদা কম্পেনসেট করবেন, সেই কারণে তারা নাকি এক্ষেত্রে ডাকাতির পথ বেছে নেয়। ঠিক কি অবজারভেশন, কি জানা যাচ্ছে এই বিষয়ে আমি সুশোভনের কাছ থেকে জানবো। সুশোভন, শেয়ারে ভরাডুবি তার জন্য ডাকাতি, হঠাৎ করে কি এভাবে ডাকাতি করা যায় যদি পোক্ত হাত এবং মাথা না থাকে? কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ অনুসন্ধান করতে গিয়ে এই তথ্যগুলোই তাদের সামনে এসছে। যদিও সেই তথ্যগুলো বারবার তারা যাচাই করে নিচ্ছে। তার কারণ যেটা জানা যাচ্ছে যে মূলত শেয়ারে ভরাডুবি হয়েছিল এবং সেই শেয়ারে ভরাডুবির জন্য কিন্তু তাদের এই পরিকল্পনা। এবং যেটা একেবারে গুরুত্বপূর্ণ বিষয় যে একেবারে যেহেতু তারা শেয়ারে ভরাডুবি হয়েছিল, সেখানে কিন্তু তাদের প্রচুর আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়েছিল। অর্থাৎ সেই জায়গায় গিয়ে কিন্তু তাদের এই ক্ষতি কোথাও একটা বলা যায় যে মেকআপ করার জন্য বা ক্ষতি পূরণ করার জন্য, তার জন্য কিন্তু তারা এই পরিকল্পনা করেছিল একেবারে ডাকাতি করার। এবং ইতিমধ্যেই যে অভিযুক্ত দীপঙ্কর পাল, সে সেখানকার স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে সেখানে কাজ করতো। স্বাভাবিকভাবেই পুলিশ কিন্তু যে তথ্যগুলো পাচ্ছে সেই তথ্যগুলো বারবার যাচাই করে নিচ্ছে এবং শেয়ারে ভরাডুবির জন্য এই পরিকল্পনা বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। বেশ, তাহলে এক্ষেত্রে সুশোভন, আমি আবারও জানতে চাইবো তোমার কাছ থেকে, ডাকাতিতে তাদের হাতযশ কি আগে ছিল? মানে এক্ষেত্রে তারা ডাকাতির পথ যে বেছে নিচ্ছেন, এর আগেও কি ডাকাতির হিস্ট্রি রয়েছে তাদের কাজকর্মে, সেটা জানা যাচ্ছে কিছু? দেখো, এখনো পর্যন্ত তাদের যে ক্রিমিনাল হিস্ট্রি সেটা এখনো পর্যন্ত দেখা সম্ভব হয়নি বলে সূত্রের খবর। যদিও পুরো বিষয়টা দেখে নেওয়া হবে, তার কারণ তাদের যে প্রাথমিকভাবে যে বক্তব্য, সেই বক্তব্যগুলো এখন নেওয়া হচ্ছে এবং তুমি জানো যে তাদের পরবর্তীকালে যখন আরো ইন্টারোগেশন হবে বা গ্রেফতার করে যখন তাদের কোর্টে পেশ করা হবে সেটা সময় বলবো। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সুশোভন। আমি আমার সহকর্মী সুশোভনের সঙ্গে কথা বলছিলাম যে এই মুহূর্তে আপনাদের তিনটে পরপর ছবি দেখাবো, তিনটি আলাদা আলাদা ভিজুয়াল দেখাবো। আপনারা দেখুন, দূরত্ব মেরে কেটে 5 কিলোমিটার হবে, কিন্তু পরপর এই ধরনের দুষ্কৃতি তাণ্ডব, কলকাতায় দুষ্কৃতিরাজ। এক কথা আমরা বলতে পারি, একদিকে দেখছেন সুশান্ত ঘোষকে যখন অ্যাটাক করতে যাওয়া হয়, যখন তাকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে দুষ্কৃতীরা গুলি চালানোর চেষ্টা করে, সেই সময়কার ছবি। পরে দেখতে পাচ্ছেন সোনার দোকানে ডাকাতির চেষ্টা, যে দোকানে ডাকাতির চেষ্টা হয় সেই দোকানের ছবি, সামনে ইতস্তত মানুষের ভিড় সেখানে, এবং তারপর পুলিশের সেখানে টহল, সেই ছবিও আপনাদের আমরা দেখাচ্ছি। সব মিলিয়ে এই ঘটনা আরও একবার এ শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। কি বলছেন পুলিশ কর্তারা, কি বলছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, আপনাদের শোনাবো। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা আছি, অনেকে আলোচনা সমালোচনা করবে, সত্যি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছি। এবং আমার না সাধারণ মানুষের মাঝে মাঝে মনে হয় যে এই সরকারের যে একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, আদৌ কি তারা আছে? আমার অদ্ভুত লাগে এত সাহস তারা কি করে পাচ্ছে। একের পর এক ঘটনা দেখো, সার্জেন্টকে মারছে, কুলতলিতে পুলিশকে গুলি করে মারছে। বিহার বলুন, ঝাড়খণ্ড থেকে তারা আসতে পারছে কি করে? আমাদের এখানে কেন আজকে আমাদের পুলিশের মধ্যে সচেতনতা নেই? আমি একমাত্র পুলিশকে কিন্তু বলবো না, কারণ এক সংখ্যক পুলিশ প্রচুর পরিশ্রম করছে। আমাদের পুলিশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, প্রত্যেকটা থানায় আপনি দেখুন আজকে শর্টেজ অফ অফিসার অ্যান্ড ফোর্স। এটা ভয়াবহ হয়ে যাচ্ছে। পশ্চিমবাংলা শুধু কলকাতা নয়, তিনটে গেল কলকাতা শহর, একেবারে কলকাতা কর্পোরেশন, কার্যত প্রশাসন বলে কিছু নেই। দুষ্কৃতীদের হাতে রাজ্য, দুষ্কৃতীদের হাতে রাজ্য, এবং পুলিশ প্রশাসন নির্বিকার। পুলিশ মন্ত্রী তিনি কিছুই করে উঠতে পারছেন না, তিনি খালি দেখছেন যেন পুলিশ তার কথাই চলে। পুলিশ যদি কখনো তার নিজের কথা না শুনে কেবলমাত্র মুখ্যমন্ত্রীর স্বার্থ অনুযায়ী চলে, মুখ্যমন্ত্রীর বা পুলিশ মন্ত্রীর কিসের সুবিধা হবে সে অনুযায়ী যদি চলে, তাহলে পুলিশ মন্ত্রীর ভরসায় থাকা দুষ্কৃতীরা তারা পুলিশের মাথার উপর উঠে নাচবে।